My dear student and respected viewers, welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. Dear viewers, today I am here with Subject Management, Program BBA Honors 4th Year, Course Code 242603, Name of Course Financial Management. Lecture number 10. Title of the lecture, Lease Financing. It is chapter 6. I am Mohammad Shipon Mia, Associate Professor, Department of Management, Kumilla Victoria Government College, Kumilla. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা লিজ ফাইন্যান্সিং এর আমরা পূর্ববর্তী লেকচারে লিজ ফাইন্যান্সিং এর আমাদের প্রথম লেকচার আমরা লিজ ফাইন্যান্সিং এর বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করেছি। এর আগে লেকচারে আমরা আলোচনা করেছি লিজ কাকে বলে, লিজ প্রক্রিয়াটি কিভাবে সম্পাদন হয়, লিজের টাইপস গুলো কি কি, অপারেটিং লিজ, ফাইন্যান্সিয়াল লিজের পার্থক্য কি কি, তারপরে লিজের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়, লিজের অ্যাডভান্টেজ গুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি কি, বা একটি প্রতিষ্ঠানের জন্য লিজ কতটুকু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এবং লিজের ক্ষেত্রে কিভাবে ডিসিশন গুলো নেওয়া হয় ইত্যাদি বিভিন্ন কনসেপ্ট গুলো আমরা পূর্ববর্তী লেকচারে আমরা আলোচনা করেছি। এই লেকচারে আমরা ফোকাস করব মূলত লিজ ভার্সাস পারচেজ ডিসিশন, অর্থাৎ লিজ কনসেপ্ট আর ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আমরা এখানে মূল আলোচনাটা থাকবে। তো লিজ ভার্সাস পারচেজ ডিসিশন অর্থাৎ একটি প্রতিষ্ঠান কি বোরোইং করে অ্যাসেটটা পারচেজ করবে নাকি সে লিজ নিবে, এই সংক্রান্ত সিদ্ধান্তটা কিভাবে গ্রহণ করা হয়ে থাকে আমরা এটা এখানে দেখব। আর সর্বশেষ আমরা দেখব বাংলাদেশে লিজিং যে বিজনেস, লিজিং এর ক্ষেত্রে বাংলাদেশে কি প্রবলেম আছে এবং আর কি প্রসপেক্টস আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখব বোরোইং অপশন এবং লিজ অপশন এগুলো ক্যালকুলেট করার সময় কি কি পদ্ধতি ফলো করা হয়। তো সাধারণত বোরোইং অপশনের ক্ষেত্রে আমরা একটি কোম্পানির নেট বোরোইং করলে তার যে খরচ হবে, নেট ক্যাশ ফ্লো হবে, সেই নেট ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু আমরা বের করার চেষ্টা করব। তো প্রেজেন্ট ভ্যালু বের করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো আগে বের করে নিতে হবে সেগুলো হলো ইনস্টলমেন্ট অফ লোন, অর্থাৎ কোম্পানি বোরোইং করে সে যে অ্যাসেটটা পারচেজ করবে তার ইনস্টলমেন্টটা কত হবে, অর্থাৎ ঋণের ইনস্টলমেন্ট কত হবে সেই ইনস্টলমেন্টটা বের করতে হবে। তারপরে ডেপ্রিসিয়েশন কত সেটা বের করতে হবে। তারপরে ইন্টারেস্ট অফ লোন পেমেন্ট, প্রতিষ্ঠান এই যে কিস্তিগুলো দিবে, লোনের যে কিস্তি দিবে সেই লোনের কিস্তির মধ্যে ইন্টারেস্ট কত এবং ইন্টারেস্ট কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটা সাধারণত আমরা অ্যামোর্টাইজেশন শিডিউল দিয়ে আমরা বের করব। তারপরে ট্যাক্স সেভিংস, 4 নম্বর স্টেপে আমরা ট্যাক্স সেভিংস বের করব। ট্যাক্স সেভিংস বের করার ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট এবং মেইনটেনেন্স কস্টকে বিবেচনায় নেওয়া হয়। তারপরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অথবা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনভিটি নির্ণয় করব। সর্বশেষ আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটফ্লো, এটা আমরা বের করব। এটাই হলো আমাদের মূল টার্গেট। তার ঠিক একইভাবে লিজ অপশনের ক্ষেত্রেও আমরা প্রতিষ্ঠান যদি লিজ নেয় তাহলে তার সর্বশেষ প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো কত হবে। লিজের ক্ষেত্রেও প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো বের করব, তারপর বোরোইং অপশনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো বের করব। তাহলে লিজের ক্ষেত্রে আমরা কি কি ফলো করব, এখানে ইনস্টলমেন্ট অফ লোন যেমন বের করেছি এখানেও বের করব অ্যানুয়াল লিজ রেন্ট বা ইনস্টলমেন্ট। তারপরে মেইনটেনেন্স কস্ট, এটা সাধারণত দেয়া থাকে। তারপরে বের করব ট্যাক্স সেভিংস, তারপরে নেট ক্যাশ ফ্লো, তারপরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অথবা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনইটি, তার প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো সর্বশেষ। এই দুইটা বের করে আমরা কম্পেয়ার করে যেটার খরচ কম হবে সেই অপশনটাই আমরা সাজেস্ট করব যে কোনো প্রতিষ্ঠানের জন্য। তো এই চ্যাপ্টারে লিজ ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এই অ্যাব্রিভিয়েশন গুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এই অ্যাব্রিভিয়েশন গুলোর সাথে তোমরা আশা করি অলরেডি পরিচিত, তারপর আমরা একটু তোমাদের মনে রাখার জন্য এগুলো আমরা একটু রিভাইন্ড করছি। এএলপি, এএলপি মানে হলো, এটা এএলএলপি এর গুণফল না, এটা হলো এএলপি মানে অ্যানুয়াল লোন পেমেন্ট। আমরা সংক্ষেপে এটা ব্যবহার করি বা অনেকে ব্যবহার করে, আবার তুমি অন্য কিছু ব্যবহার করতে পারো। তো এএলপি হলো অ্যানুয়াল লোন পেমেন্ট, এএলআর হলো অ্যানুয়াল লিজ রেন্ট, ডিইপি মানে ডেপ্রিসিয়েশন, আইএনটি মানে ইন্টারেস্ট, এমসি মানে মেইনটেনেন্স কস্ট, টিএস মানে ট্যাক্স সেভিংস বা ট্যাক্স শিল্ড, আবার ট্যাক্স গেইনও বলা হয়, টিপি মানে ট্যাক্স পেইড।
পিবিআইএফ, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, এটি সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে। আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, এটা অ্যানুইটির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা লিজ অপশন বা বোরোইং অপশনের ক্ষেত্রে আমরা যে স্টেপগুলো বলেছি সেই স্টেপগুলো আমরা কিভাবে ব্যবহার করব প্রবলেম সলিউশনের ক্ষেত্রে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করছি। প্রথমে আমরা বের করব কি ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট বের করার চেষ্টা করব। তাহলে ইনস্টলমেন্টটা কিভাবে বের করব? ইনস্টলমেন্টটা আমরা এনুইটি সূত্র দিয়ে আমরা ব্যবহার করব। ইনস্টলমেন্টের ক্ষেত্রে ইনস্টলমেন্টের কিস্তি যদি বছরের শেষে দেওয়া হয় তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, আর কিস্তিটা যদি বছরের শুরুতে দেওয়া হয় তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব। প্রথম সূত্রটা ব্যবহার করব আমরা বছরের শেষে যদি কিস্তিগুলো দেওয়া হয়, আর দ্বিতীয় সূত্রটা ব্যবহার করব আমরা যদি কিস্তিটা বছরের শুরুতে দেওয়া হয়। দেখো এখানে জাস্ট অতিরিক্ত 1+8 এটা গুণ করা হচ্ছে, আর এখানে এটা নেই। আচ্ছা, তাহলে প্রথম স্টেপে আমরা ইনস্টলমেন্ট বের করলাম। দ্বিতীয় স্টেপে আমরা বের করব ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কিভাবে বের করব? যদি ডেপ্রিসিয়েশন স্ট্রেট লাইন মেথড বলা থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। স্ট্রেট লাইন মেথডে এবং সেলভেজ গুলো থাকলে কস্ট থেকে আমরা সেলভেজ গুলো বাদ দিব, তারপরে অ্যাসেট লাইফ দিয়ে আমরা বাদ দিব, তাহলে আমরা পেয়ে যাব ডেপ্রিসিয়েশন। আর যদি সেলভেজ গুলো না থাকে, কস্টটাকে আমরা অ্যাসেট লাইফ দিয়ে ভাগ দিলে আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে যাব। আর যদি রিটার্ন ডাউন ভ্যালু বলা থাকে তাহলে রিটার্ন ডাউন ভ্যালু মেথড বললে আমরা এই টেবিলটা ব্যবহার করব। এখানে আমরা বছরগুলি লিখব, আর বুক ভ্যালু অর্থাৎ প্রথম বছরে অ্যাসেটের বুক ভ্যালু এখানে বসবে। তারপরে যত হারে ডেপ্রিসিয়েশন করতে বলবে আমরা এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা লিখব। তারপরে বুক ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দিলে যেটা থাকবে সেটা হলো রিটার্ন ডাউন ভ্যালু, আর রিটার্ন ডাউন ভ্যালুটা পরবর্তী বছরে হবে বুক ভ্যালু। এভাবে বুক ভ্যালুর উপরে আবার ডেপ্রিসিয়েশন ধরবো, আবার ডেপ্রিসিয়েশনের বুক ভ্যালু থেকে বাদ দিয়ে আবার রিটার্ন ডাউন ভ্যালু বেরোবে। এভাবে অ্যাসেটের লাইফটা যত বছর তত বছর আমরা বুক ভ্যালু এবং রিটার্ন ডাউন ভ্যালু বের করব। সর্বশেষ বছরে যে রিটার্ন ডাউন ভ্যালুটা থাকবে সেটা হবে প্রতিষ্ঠানের যে অ্যাসেটটা ব্যবহার করছে সেই অ্যাসেটের সেলভেজ ভ্যালু। আশা করি তোমরা রিটার্ন ডাউন ভ্যালুটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব থার্ড স্টেপ, ট্যাক্স সেভিংস। তো ট্যাক্স সেভিংস বের করার ক্ষেত্রে তিনটা জিনিস লাগে, একটা হলো মেইনটেনেন্স কস্ট, ইন্টারেস্ট অন লোন এবং ডেপ্রিসিয়েশন। এই তিনটা বিষয় জানলে তুমি ট্যাক্স সেভিংস বের করতে পারবে। তাহলে মেইনটেনেন্স কস্ট সাধারণত প্রবলেমে দেয়া থাকে, আর ডেপ্রিসিয়েশন কিভাবে বের করতে হবে সেটা আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি। ইন্টারেস্ট অন লোন এটা কিভাবে বের করতে হবে? তো ইন্টারেস্ট অন লোন বের করার জন্য আমাদেরকে লোন অ্যামোর্টাইজেশন স্কেডিউল বা শিডিউল ব্যবহার করতে হয়। লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। তো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল কি এটা সম্পর্কে তোমরা ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সে তোমরা এটা জেনেছো। তো তারপর আমরা একটা বলি, অ্যামোর্টাইজেশন শিডিউল মানে হলো লোন পরিশোধের যে বিবরণ। অ্যামোর্টাইজেশন শিডিউল মানে হলো ঋণ পরিশোধের বিবরণী। তো ঋণ পরিশোধের বিবরণীতে কি থাকে? ঋণ পরিশোধের বিবরণীতে থাকে বছর, বিগিনিং ব্যালেন্স, তারপরে অ্যানুয়াল লোন পেমেন্ট বা কিস্তি, ইন্টারেস্ট, প্রিন্সিপাল এবং এন্ডিং ব্যালেন্স। তো এগুলির যে পৃথকভাবে এগুলো শো করার ক্ষেত্রে যে শিডিউল ব্যবহার করা হয় সেটি হলো অ্যামোর্টাইজেশন শিডিউল। তাহলে এখানে দেখো বিগিনিং ব্যালেন্স জিরো ইয়ার থেকে যদি শুরু হয় তাহলে 0, আর যদি বছরের শেষে শুরু হয় তাহলে 1 দিয়ে শুরু হবে। তাহলে 0 ইয়ারে বিগিনিং ব্যালেন্স, তারপরে অ্যানুয়াল লোন পেমেন্ট কত কিস্তিটা এখানে লিখতে হবে এই কলামে, তারপরে বিগিনিং ব্যালেন্সের উপরে ইন্টারেস্ট হিসাব করে এখানে লিখতে হবে। এই ইন্টারেস্টটা লোন পেমেন্ট থেকে বা কিস্তি থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা হলো প্রিন্সিপাল পেমেন্ট, আর এই প্রিন্সিপাল পেমেন্টটা বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিলে যেটা থাকবে সেটা হলো এন্ডিং ব্যালেন্স। আমাদেরকে এটা মনে রাখতে হবে যে সর্বশেষ বছরে আমাদের এন্ডিং ব্যালেন্স হবে 0, তাহলে আমাদের ঋণ পরিশোধটা কমপ্লিট হবে। তারপর আমরা নির্ণয় করব নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো, অর্থাৎ ক্যাশ আউটফ্লোর নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিভি বের করব। তো যে টেবিলটা ব্যবহার করা হয় সেই টেবিলটাকে আমরা সাধারণত প্রফিটেবিলিটি টেবিল বলে থাকি। প্রফিটেবিলিটি টেবিলের মাধ্যমে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো নির্ণয় করা হয় থাকে। তাহলে এই টেবিলটাতে কি কি থাকে? প্রথমত থাকে ইয়ার, তারপরে অ্যানুয়াল লোন পেমেন্ট মানে কিস্তি, তারপরে থাকে মেইনটেনেন্স কস্ট, তারপরে টোটাল ক্যাশ ফ্লো, তারপরে ট্যাক্স সেভিংস, তারপরে নেট ক্যাশ ফ্লো, তারপরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, তারপরে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে নেট ক্যাশ ফ্লোকে ভাগ দিলে এই গুণ দিলে আমরা পাবো প্রেজেন্ট ভ্যালু। আর এই প্রেজেন্ট ভ্যালুর যোগফলগুলোই হলো নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। তাহলে এখানে এই কলামগুলোর কোনটা কিভাবে বের করতে হবে সেখানে এটা দেওয়া আছে। যেমন টিসিএফ টোটাল ক্যাশ ফ্লো কিভাবে বের হবে? এই লোন পেমেন্টের সাথে
মেইনটেনেন্স কস্ট যোগ করলে আমরা টোটাল ক্যাশ ফ্লো পাবো। আর টোটাল ক্যাশ ফ্লো থেকে ট্যাক্স সেভিংসটা আমরা বাদ দিলে আমরা পাবো নেট ক্যাশ ফ্লো। আর নেট ক্যাশ ফ্লো গুলোকে আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর দিয়ে গুণ দিলে আমরা পাবো প্রেজেন্ট ভ্যালু। তো এটা আমরা অ্যাপ্লিকেশনে আমরা এগুলো আরো ডিটেইলস আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি প্রবলেম আলোচনার মাধ্যমে আমরা লিজ ফাইন্যান্সিং এর অ্যাপ্লিকেশন দেখব। তো আমরা প্রবলেমটা দেখি। নওশিন লিমিটেড ইজ থিংকিং অফ ইনস্টলিং এ কম্পিউটার। নওশিন লিমিটেড একটি প্রতিষ্ঠান, সে একটি কম্পিউটার ইনস্টলেশনের বিষয়ে চিন্তা করছে। For that purpose, it is to decide whether the machine is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. বলতেছে যে এই উদ্দেশ্যে কোম্পানিকে সিদ্ধান্ত নিতে হবে যে কোম্পানিটা কি 12% হারে 12% সুদে সে কি বোরোয়িং করে কম্পিউটারটা কিনবে, অর্থাৎ 12% হারে লোন নিয়ে কম্পিউটারটা ক্রয় করবে, নাকি কম্পিউটারটা লিজ নিবে, এই বিষয়ে তাকে সিদ্ধান্ত নিতে হবে। The price of the computer is টাকা 3 লাখ। কম্পিউটারটার দাম হলো 3 লাখ। Its annual maintenance cost টাকা 25,000 per year। এই কম্পিউটারটার মেইনটেনেন্স কস্ট বছরে হলো 25,000 টাকা, প্রতি বছরে 25,000 টাকা। And expected life is 5 years। কম্পিউটার জীবনকাল হলো 5 বছর। It is assumed that the straight line method of depreciation is allowable under Income Tax Act and tax rate is 40%। বলতেছে যে এই ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে স্ট্রেট লাইন মেথড ব্যবহার করা যাবে এবং ট্যাক্স রেট হলো 40%। The salvage value of the computer is টাকা 50,000। কম্পিউটারটার salvage value হলো 50%, অর্থাৎ 5 বছর ব্যবহার করার পরে কম্পিউটারটার মূল্য হয়ে যাবে 50,000 টাকা। In case of leasing, the lease rental is টাকা 1 লাখ। বলতেছে যদি লিজ নেয়, কম্পিউটারটা যদি লিজ নেয়, তাহলে 5টা ইকুয়াল ইনস্টলমেন্ট দিতে হবে। তাহলে 5 বছরে 5টা ইনস্টলমেন্ট, তাহলে 5 লাখ টাকা তাকে কিস্তি দিতে হবে। আর কম্পিউটার মূল্য কত? 3 লাখ টাকা। তাহলে সে যদি লিজ নেয় তাহলে 5 বছরে 5টা ইনস্টলমেন্ট দিতে হবে 1 লাখ টাকা করে। এবং ইনস্টলমেন্টের ভিতরে ইনক্লুডিং মেইনটেনেন্স কস্ট, এটার ভিতরে মেইনটেনেন্স কস্ট আছে কত? 25,000 টাকা। তাহলে লিজ রেন্ট হিসাবে আসলে নেট যাচ্ছে কত? 1 লাখ টাকা কিস্তি দিলেও মেইনটেনেন্স কস্ট বাবদ 25,000 টাকা কমে যাবে। তাহলে নেট ইনস্টলমেন্ট যাবে কত? 75,000 টাকা। মেইনটেনেন্স এক্সপেন্স ইজ টু বি বর্ন বাই লেসর। কারণ এই মেইনটেনেন্স কস্টটা বহন করবে লেসর, অর্থাৎ লিজ গ্রহীতা না, লিজ দাতা। If the installment is given at the beginning of the year for both lease and buying option, which alternative is best for Notion Limited? বলতেছে যে যদি ইনস্টলমেন্টটা বছরের শুরুতে প্রদান করা হয় লিজ এবং বাইং উভয় অপশনের ক্ষেত্রেই, তাহলে কোম্পানির জন্য বেটার অল্টারনেটিভ কোনটা হবে? অর্থাৎ এখানে লোন অপশন আছে আর লিজ অপশন আছে। কোম্পানির জন্য বেস্ট বা বেটার অল্টারনেটিভ এই দুইটার মধ্যে ভালো কোনটা হবে, এই বিষয়ে আমাদেরকে সাজেস্ট করতে হবে। তাহলে প্রবলেমটা অ্যানালাইসিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে শুরুতেই আসো, আমাদের প্রথম স্টেপ কি? ইনস্টলমেন্ট নির্ণয় করা। আমাদের দুইটা অপশন, একটা বোরোয়িং এন্ড বাইং, অর্থাৎ আমরা ঋণ করে কম্পিউটারটা ক্রয় করব, আর একটা হলো আমরা লিজ নিব। দুইটা অপশন। তাহলে প্রথম অপশন হলো বোরো এন্ড বাইং অপশন। তো বোরো এন্ড বাইং অপশনের ক্ষেত্রে আমাদের কি স্টেপগুলো অনুসরণ করতে হবে আশা করি আমাদের মনে আছে। তো প্রথম স্টেপ হলো ইনস্টলমেন্ট নির্ণয় করা। তো ইনস্টলমেন্ট আমরা দুইটা ফর্মুলা আছে। একটা হলো বছরের শুরুতে যদি ইনস্টলমেন্ট দেওয়া হয় তাহলে একটা ফর্মুলা, আর বছরের শেষে যদি ইনস্টলমেন্ট দেওয়া হয় তাহলে একটা ফর্মুলা। তাহলে এখানে কম্পিউটারের ক্ষেত্রে আমাদেরকে বছরের শুরুতে কিস্তি দিতে হবে। তাহলে যেহেতু বছরের শুরুতে কিস্তি দিতে হবে সেহেতু আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। প্রেজেন্ট ভ্যালু অফ লোন বা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি ইজ ইকুয়াল টু ALP। ALP মানে অ্যানুয়াল লোন পেমেন্ট is equal annual loan payment into 1 minus 1 divided 1 plus r power n divided by r into 1 plus r। অর্থাৎ বছরের শুরুতে হলে এই rটা থাকবে, 1 plus r থাকবে। তাহলে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ অ্যামাউন্ট বা প্রেজেন্ট ভ্যালু অফ লোন কত? 3 লাখ টাকা। কোম্পানি নওশিন লিমিটেড যদি ঋণ করে যদি কম্পিউটারটা কিনে তাহলে তাকে ঋণ দিতে হবে কত? 3 লাখ টাকা। তাহলে কিস্তি দিতে হবে কত? কিস্তির কথা বলা নেই, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর এখানে আর আমরা জানি আর কত? 12%। আর সময় কত? 5 ইয়ার্স।
তাহলে আমরা এই মানগুলি বসিয়ে আমরা যদি ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা অ্যানুয়াল লোন পেমেন্ট পেয়ে যাই কত ৭৪,৩০৬ টাকা। তাহলে আমরা এখানে কিস্তি বের করে ফেললাম। কিস্তি কত ৭৪,৩০৬ টাকা। আশা করি এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে। সেকেন্ড স্টেপ হলো ডেপ্রিসিয়েশন নির্ণয় করা। তো ডেপ্রিসিয়েশন আমাদেরকে স্ট্রেট লাইন মেথডে ডেপ্রিসিয়েশন নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে সেলভেজ ভ্যালু আছে, তাহলে কস্ট থেকে সেলভেজ ভ্যালুটা আমরা বাদ দিব আর অ্যাসেট লাইফ দিয়ে ভাগ দিব। তাহলে ৩ লাখ টাকা থেকে যদি ৫০,০০০ বাদ দিই ৩,৫০,০০০ থেকে ৩ লাখ থেকে ৫০,০০০ বাদ দিলে ২,৫০,০০০ আর ৫ দিয়ে ভাগ দিলে ৫০,০০০ টাকা। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হলো ৫০,০০০ টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন আমরা বের করলাম। তারপরে আমরা কি বের করব? ইন্টারেস্ট। তো ইন্টারেস্ট বের করার জন্য আমাদের কি করতে হবে? অ্যামorটাইজেশন শিডিউল তৈরি করতে হবে। তো অ্যামorটাইজেশন শিডিউলটা কি? এটা। যেহেতু কিস্তিটা বছরের শুরুতে, তাহলে 0 দিয়ে শুরু করতে হবে। তাহলে বিগিনিং ব্যালেন্স, বিবি মানে হলো বিগিনিং ব্যালেন্স। বিগিনিং ব্যালেন্স কত? ৩ লাখ টাকা। অর্থাৎ কোম্পানি ৩ লাখ টাকা লোন নিবে। আর কিস্তি দিবে কত? ৭৪,৩০৬ টাকা। কয়টা কিস্তি দিবে? ৫টা। তাহলে আমরা এখানে ৫টা কিস্তি লিখে ফেলব। 0 থেকে 4 দেখো ৫টা কিস্তি হচ্ছে। তাহলে এএলপি অ্যানুয়াল লোন পেমেন্টও ৫টা, এটাও আমরা লিখে ফেলব। বিগিনিং ব্যালেন্সটা চেঞ্জ হবে, বাকি সবগুলোই চেঞ্জ হবে, শুধু কিস্তির পরিমাণটা কি চেঞ্জ হবে না। এই জন্য কিস্তিটা আমরা পুরোটা লিখে ফেলব। তাহলে বিগিনিং ব্যালেন্সের উপর সুদ দিতে হবে কত? 12%। যেহেতু এটা 0 ইয়ার, 0 ইয়ারে কোনো সুদ নেই, তাইলে পুরোটাই কি প্রিন্সিপাল পেমেন্ট। তাহলে ৩ লাখ থেকে প্রিন্সিপাল পেমেন্ট ৭৪,০০০ বাদ দিলে এন্ডিং ব্যালেন্স হলো ২,২৫,৬৯৪ টাকা। তাহলে প্রথম বছর শেষে প্রথম বছরে প্রথম বছরে যেহেতু 0 ইয়ার, 0 ইয়ারে তার এন্ডিং ব্যালেন্স হলো ২,২৫,০০০। তাহলে প্রথম বছর শেষে তার বিগিনিং ব্যালেন্স হবে ২,২৫,৬৯৪ টাকা। এই ২,২৫,৬৯৪ ৬৯৪ টাকার উপরে আমরা ইন্টারেস্ট হিসাব করব কত পার্সেন্ট হারে? 12% হারে। তো ইন্টারেস্ট হচ্ছে ২৭,০৮৩ টাকা। এই ২৭,০৮৩ টাকা আমরা কিস্তি থেকে বাদ দিব। বাদ দিলে আমরা পাবো প্রিন্সিপাল পেমেন্ট। এই প্রিন্সিপাল পেমেন্টটা আমরা বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিব। বাদ দিলে পাবো ১,৭৮,৪৭১ টাকা। তো এইভাবে আমরা বিগিনিং ব্যালেন্সটা এন্ডিং ব্যালেন্সটি এসে পরবর্তী বছরে এসে হবে বিগিনিং ব্যালেন্স। তাহলে বিগিনিং ব্যালেন্সটা সর্বশেষ বছরে দেখো, সর্বশেষ বছরে অর্থাৎ পঞ্চম কিস্তিটার ক্ষেত্রে পঞ্চম বছরে তার এন্ডিং ব্যালেন্স ৬৬,৩৪৬ টাকা। তাহলে কিস্তি দিচ্ছে কত? ৭৪,৩০৬ টাকা। তাহলে এখানে সুদ কত? 12% হারে ৬৬,৩৪৬ টাকার উপর সুদ আসে ৭,৯৬২ টাকা। অবশ্যই এই টাকাটা কম বেশি হতে পারে। এই টাকাটা একটু কম বেশি হতে পারে। একটু কম বেশি হওয়াটাকে আমরা বলি রাউন্ডিং এরর। তবে তোমার এই বিগিনিং ব্যালেন্সটা কিন্তু ঠিক রাখতে হবে। বিগিনিং ব্যালেন্স কত? ৭৬,৩৪৬ টাকা। এখানে অবশ্যই ৬৬,৩৪৪ টাকা, এই ৪৬ টাকা বা অর্থাৎ এখানে লোনটা এমনভাবে এটা ভাগ দিতে হবে, এটা অবশ্যই ৩৪৬ টাকা লিখতে হবে। তাহলে এই বিগিনিং ব্যালেন্স থেকে এই পিপিটা বাদ দিলে হবে এন্ডিং ব্যালেন্স নীল হবে। আশা করি এটা বুঝতে পেরেছ। এটা অবশ্যই নীল করতে হবে। তাহলে থার্ড স্টেপ গেল। থার্ড স্টেপে আমাদের মূল আলোচ্য বিষয় হলো ইন্টারেস্ট বের করা। তাহলে আমরা এখানে ইন্টারেস্ট বের করলাম। কয়টা ইন্টারেস্ট বের হলো? 4টা। কারণ আমরা কিস্তিটা শুরু করছি বছরের শুরুতে, এই জন্য 4টা ইন্টারেস্ট। আচ্ছা, তারপরে হলো আমাদের ট্যাক্স সেভিংস। তো ট্যাক্স সেভিংস কিসের উপর বের করতে হয়? ট্যাক্স সেভিংস তোমরা জানো যে বের হয় ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট এবং মেইনটেন্যান্স কস্টের উপর। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন জানি ৫০,০০০ টাকা করে, ইন্টারেস্টও জানি কত। এই যে ইন্টারেস্টগুলো আমরা এখানে বের করলাম। দেখো 0 ইয়ার ইন্টারেস্ট, পঞ্চম বছরে কিন্তু ইন্টারেস্ট নাই, চতুর্থ বছরই শেষে ইন্টারেস্ট, সর্বশেষ ইন্টারেস্ট, এই জন্য পঞ্চম বছরে দেখো ইন্টারেস্ট নেই। মেইনটেন্যান্স কস্ট 5 বছরের মেইনটেন্যান্স কস্ট 5টা। টোটাল এই সবগুলি যোগ করে আমরা এই টোটাল করলাম এখানে। এটার ট্যাক্স সেভিংস, ট্যাক্স সেভিংস কত? 40%। তো 40% এটা। তাহলে আমরা এখানে ট্যাক্স সেভিংসটা বের করলাম। এরপরের স্টেপে কি করব আমরা? ট্যাক্স সেভিংস বের করার পর আমাদের কাজ হলো প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটফ্লো নির্ণয় করা। প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটফ্লো বের করা। তাই এটা যেহেতু 0 ইয়ার থেকে শুরু, আমরা 0 ইয়ার দিয়ে লিখব। তাহলে প্রথম বছরে কত কিস্তি দিচ্ছে? 0 ইয়ারে কত কিস্তি? ৭৪,৩০৬ টাকা। মেইনটেন্যান্স কস্ট 0 ইয়ারে মেইনটেন্যান্স কস্ট নাই। তাহলে টোটাল ক্যাশ ফ্লো কত? ৭৪,৩০৬। এখানে ট্যাক্স সেভিংসও নেই। তাহলে এটাই নেট ক্যাশ ফ্লো। তাহলে এটার কে আমরা ডিসকাউন্ট করব। যেহেতু প্রত্যেকটা সিঙ্গেল অ্যামাউন্ট, এইজন্য আমরা সিঙ্গেল অ্যামাউন্ট প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর লিখেছি। যদি সবগুলো একসাথে বের করতে পারতাম তাহলে আমরা লিখতাম প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনইউইটি। তাহলে এখানে 7.20 7.20 কেন? আমাদের তো ইন্টারেস্ট রেট হলো 12%। 7.20 হলো, এখান থেকে আমরা ট্যাক্সটা বাদ দিয়েছি, অর্থাৎ আফটার ট্যাক্স রেট এখানে ব্যবহার করতে হবে। আফটার ট্যাক্স রেট ব্যবহার করে আমরা ডিসকাউন্টিং করব। তাহলে এখানে যেহেতু প্রথম বছর 1, তাহলে এইটা দিয়ে আমরা যদি নেট ক্যাশ ফ্লোকে ভাগ দিই, গুণ দিই, তাহলে আমরা পাই এটা।
প্রথম বছরের শেষে ৭৪,৩০৬ টাকা, এখানে মেইনটেন্যান্স কস্ট ২৫,০০০ টাকা, টোটাল ক্যাশ ফ্লো এই মেইনটেন্যান্স কস্টের সাথে যোগ হবে। এটা কেন যোগ হচ্ছে? কারণ হলো এখানে আমরা বোরোইং অ্যান্ড বাইং অপশন, আমরা যদি কম্পিউটারটা কিনে তাহলে এটার মালিক আমরা, অর্থাৎ নসিন লিমিটেড। সেই ক্ষেত্রে মেইনটেন্যান্স কস্টও তাকেই বহন করতে হবে। তাহলে মেইনটেন্যান্স কস্টও খরচ হচ্ছে, লোনের টাকাও, লোনের কিস্তিও খরচ হচ্ছে, দুইটা খরচ মিলে হচ্ছে ৯৯,৩০৬ টাকা। এটার উপর সে ট্যাক্স সেভিংস পাবে ৪০,৮৩৩ টাকা। ট্যাক্স সেভিংসটা বাদ দেওয়ার পরে তার থাকে নেট ক্যাশ ফ্লো ৫৮,৪৭৩ টাকা। তাহলে এটাকে যদি আমরা ডিসকাউন্টিং করি, প্রথম বছরে কত ডিসকাউন্টিং করলে কত হবে? 0.933, গুণ দিলে হবে ৫৪,৫৫৫ টাকা। এইভাবে আমরা চতুর্থ বছর পর্যন্ত আমরা কিভাবে যাব এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। পঞ্চম বছরের হিসাবটা একটু ডিফারেন্ট। দেখো পঞ্চম বছরে কিন্তু যে আমরা ৫ লিখলাম, পঞ্চম বছর কিন্তু শেষ। তো পঞ্চম বছরের শেষে কিন্তু আমাদের কোনো কিস্তি নেই, আমাদের কোনো মেইনটেন্যান্স কস্টও নেই। হ্যাঁ, তাহলে এটাও নেই, টিসিএফও নেই। হ্যাঁ, কিন্তু ট্যাক্স সেভিংস আছে। ট্যাক্স সেভিংস আমরা বছরের শেষে পাবো কত? ৩০,০০০। তাহলে ট্যাক্স সেভিংস যদি আমরা পাই, ট্যাক্স সেভিংসটা কি করছে? আমাদের খরচের পরিমাণটা কমাই দিচ্ছে, অর্থাৎ মাইনাস ফিগার হচ্ছে। আর পঞ্চম বছরের ডিসকাউন্টিং ফ্যাক্টর হলো 0.706, এটা দিয়ে গুণ দিলে হয় ২১,১৮০ টাকা। আবার পঞ্চম বছরে তোমাদের মনে আছে আমাদের সেলভেজ ভ্যালু, যেহেতু আমরা মেশিনটার মালিক, সেলভেজ ভ্যালু আমরা পাবো, অর্থাৎ নসিন লিমিটেড পাবে। তাহলে সেলভেজ ভ্যালু টাকাটাও তার টোটাল খরচকে কমাই দিচ্ছে। কত পাচ্ছে? ৫০,০০০। তো ৫০,০০০ থেকে যদি ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করা হয়, এটা হলো ৩৫,৩০০ টাকা। তাহলে এই সবগুলো মিলে এই ব্র্যাকেটের ভিতরের গুলো হলো মাইনাস ফিগার, আর এগুলো বাইরের গুলো হলো প্লাস ফিগার। তাহলে প্লাসে মাইনাসে যোগ বিয়োগ করে আমরা পাই ২,২৬,৩২৯ টাকা। অর্থাৎ নসিন লিমিটেড যদি কম্পিউটারটা বোরোইং করে, অর্থাৎ ঋণ করে যদি কম্পিউটারটা ক্রয় করে, তাহলে ৫ বছরে তার টোটাল খরচ হবে ২,২৬,৩২৯ টাকা। সেটা আজকের মূল্য। যে খরচগুলো হবে তার আজকের মূল্য হলো ২,২৬,৩২৯ টাকা। আর যদি সে লিজ নেয়, দেখো লিজ নিলে হিসাবটা ডিফারেন্ট। লিজ নিলে কয়টা লিজ পেমেন্ট করবে? ৫টা লিজ, ৫টা ইনস্টলমেন্ট দিবে। এর মধ্যে প্রথম ইনস্টলমেন্টটা দিবে 0 ইয়ারে। তাহলে 0 ইয়ারে কত ইনস্টলমেন্ট দিবে? এখানে বলা আছে ১,০০,০০০ টাকা ইনস্টলমেন্ট। যদি ইনস্টলমেন্টের কথা বলা না থাকতো, আমরা ইনস্টলমেন্টের সূত্র দিয়ে আমরা ইনস্টলমেন্ট বের করতাম। এখানে বলা আছে ১,০০,০০০ টাকা ইনস্টলমেন্ট। তো এই ১,০০,০০০ টাকার ভিতরে আবার মেইনটেন্যান্স কস্ট আছে কত? ২৫,০০০। আর মেইনটেন্যান্স কস্টটা বহন করবে কে? মেইনটেন্যান্স কস্টটা বহন করবে যার কাছ থেকে এটা লিজ নেওয়া হবে, সে বহন করবে। তাহলে নসিন লিমিটেডকে বহন করতে হচ্ছে না, যেহেতু সে লিজ নিচ্ছে। তাহলে তার অ্যাকচুয়াল লিজের কিস্তিটা কমে যাচ্ছে কত? ৭৫,০০০ টাকা। কারণ ১,০০,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা বাদ দিলে ৭৫,০০০ টাকা। তাহলে যেহেতু এটা 0 ইয়ার, এখানে ট্যাক্স সেভিংস নাই, ট্যাক্স সেভিংসটা বছরের শেষে পেয়ে থাকে। তাহলে এখানে নেট ক্যাশ ফ্লো ৭৫,০০০, আর ডিসকাউন্টিং ফ্যাক্টর 1, যেহেতু 0 ইয়ার, আর এটার প্রেজেন্ট ভ্যালু হলো ৭৫,০০০। তারপরে প্রথম থেকে চতুর্থ বছর, অর্থাৎ প্রথম বছর শেষে চতুর্থ বছর শেষে সে টোটাল কিস্তি দেবে কয়টা? ৪টা। কয় টাকা করে? ১,০০,০০০ টাকা করে। আর মেইনটেন্যান্স কস্ট প্রতি বছরই ২৫,০০০ টাকা। তাহলে নেট ক্যাশ ফ্লো হলো ৭৫,০০০। আর ট্যাক্স সেভিংস কত করে পাবে? যেহেতু ৭৫,০০০ টাকা তার নেট ক্যাশ ফ্লো হচ্ছে, সে ট্যাক্স সেভিংস পাচ্ছে কত করে? ৩০,০০০ টাকা, অর্থাৎ 40% ট্যাক্স সেভিংস। যেহেতু 40% ট্যাক্স সেভিংস, তাহলে তার নেট ক্যাশ ফ্লো কত? ৪৫,০০০ টাকা। তাহলে ৪৫,০০০ টাকাকে যদি আমরা, যেহেতু এটা ৪ বছর, এটা এনুইটি, তাহলে এনুইটির ক্ষেত্রে এনুইটি ফ্যাক্টর হলো 3.3719। এটা দিয়ে যদি আমরা ৪৫,০০০কে গুণ দিই তাহলে আসে ১,৫১,৭৩৬ টাকা। পঞ্চম বছরে তোমাদের আরেকটা জিনিস আছে, পঞ্চম বছরে সে লোনের লিজের কিস্তি দিবে না ঠিকই, কিন্তু সে ট্যাক্স সেভিংস পাবে কত? ৩০,০০০। কারণ বছরের শেষে এই পঞ্চম বছরের যে ট্যাক্স সেভিংসটা আছে, এটা সে এসে পাবে পঞ্চম বছরের শেষে। আর এটা কিন্তু চতুর্থ বছর, অর্থাৎ প্রথম ৪ বছরের পেয়েছে, আর পঞ্চমটা পাবে পঞ্চম বছরের শেষে। তাহলে এটাকে যদি প্রেজেন্ট ভ্যালু বের করি ২১,১৮০ টাকা। আর এই দুইটা হলো প্লাস ফিগার, এটা হলো মাইনাস ফিগার। তাহলে এগুলি যোগ বিয়োগ করলে তাহলে আমাদের আসে কত? ২,০৫,৫৫৬ টাকা। অর্থাৎ নসিন লিমিটেড যদি লিজ অপশনটা গ্রহণ করে, তাহলে তার যে খরচ হবে সে খরচের প্রেজেন্ট ভ্যালু হলো ২,৫,৫৫৬ টাকা। আর লোনের ক্ষেত্রে হলো এটা। তাহলে আমরা নসিন লিমিটেডকে কি অ্যাডভাইস করব? আমরা নসিন লিমিটেডকে অ্যাডভাইস করতে পারি, যেহেতু লিজ অপশনের ক্ষেত্রে তার প্রেজেন্ট ভ্যালু অফ লিজ অপশনটা কম, খরচটা কম হয়, সেই জন্য সে ব্যবহার করবে লিজ অপশন। যদি লোন অপশন ব্যবহার করে তাহলে তার খরচ বেশি হচ্ছে। এই জন্য আমরা অ্যাডভাইস করব নসিন লিমিটেডকে যে লিজ অপশন যেন সে ব্যবহার করে। তাহলে সো দ্য ফার্ম ইজ অ্যাডভাইস টু গো ফর লিজিং এজ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো ইজ লোয়ার। আশা করি তোমরা এই প্রবলেম ডিসকাশনটা বুঝতে পেরেছো। এভাবেই তোমরা, তোমাদের বইয়ে অনেক প্রবলেম আছে, এই বিশেষ করে তোমাদের পরীক্ষায় এই টাইপের প্রবলেমই বেশি আসে। এই জন্য এই প্রবলেমটা ভালো করে বুঝে বাসায় ভালো করে প্র্যাকটিস করবে।
ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, আমরা আরেকটি প্রবলেম নিয়ে আলোচনা করছি, বিজনেস অ্যাপ্লিকেশন। রাজীব কেমিক্যালস লিমিটেড is considering the acquisition of machine costing টাকা 16 লাখ। অর্থাৎ রাজীব কেমিক্যালস লিমিটেড সে 16 লাখ টাকা দামের একটি মেশিন অর্জন করার চেষ্টা করছে। The machine has an economic life of 5 years. The company can purchase the machine by borrowing at an annual interest rate of 13%. কি বলছে, মেশিনটার বয়স সীমা হবে 5 বছর এবং কোম্পানি মেশিনটা ক্রয় করতে পারে ঋণ গ্রহণ করে। দ্য কোম্পানি ক্যান পারচেজ দ্য মেশিন বাই বোরিং, অর্থাৎ কোম্পানি ঋণ করে মেশিনটা ক্রয় করতে পারে এবং সেই ক্ষেত্রে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট হবে 13%. দ্য লোন শুড বি রিপেড ইন 5 years ইন ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। লোনের কিস্তি পরিশোধ করতে হবে 5 বছরে এবং সেই ইনস্টলমেন্টগুলো দিতে হবে বছরের শেষে এবং কিস্তিগুলি হবে সমান। Government provide 5% tax credit for purchasing new industrial machine. কোম্পানি যে নতুন মেশিন ক্রয় করবে সেই নতুন মেশিন ক্রয়ের ক্ষেত্রে কোম্পানি 5% ট্যাক্স ক্রেডিট প্রদান করবে। সরকার কোম্পানিকে 5% ট্যাক্স ক্রেডিট প্রদান করবে, অর্থাৎ এখানে উৎসাহ দেওয়া হচ্ছে মেশিনারি ক্রয়ের জন্য। আন্ডার দ্য লিজ অল্টারনেটিভ যদি কোম্পানি গ্রহণ করে, a rental of টাকা 4,35,000 should be paid annually at the beginning of the year for 5 years. কোম্পানি যদি লিজ অল্টারনেটিভ গ্রহণ করে তাহলে তাকে প্রতি বছর 4,35,000 টাকা করে কিস্তি দিতে হবে এবং কিস্তিটা দিতে হবে বছরের শুরুতে at the beginning of the year for 5 years, 5 বছর ধরে দিতে হবে কিস্তি। This includes a maintenance cost of টাকা 20,000 per year to be borne by the lessor. এই যে কিস্তি দিবে 4,35,000 টাকা, এর ভিতরে মেইনটেনেন্স কস্ট থাকবে 20,000 টাকা এবং বলা হচ্ছে 20,000 টাকা বহন করবে লেসর, অর্থাৎ এর লিজ দাতা। তাইলে রাজীব কেমিক্যাল যদি লিজ রেন্ট নেয় তাহলে তাকে 20,000 টাকা বহন করতে হবে না, বহন করবে যার কাছ থেকে লিজ নিবে সে। দ্য কোম্পানি চার্জ ডেপ্রিসিয়েশন অন স্ট্রেট লাইন মেথড। কোম্পানি ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে স্ট্রেট লাইন মেথড অনুসরণ করে থাকে। The estimated salvage value of the machine is টাকা 1 লাখ। এই যে 16 লাখ টাকার মেশিন 5 বছর পরে এটার salvage value হবে 1 লাখ। Tax rate is 30% and WSCC is 40% for the firm. WSCC মানে কি, weighted average cost of capital is 14% of the firm. তাহলে এই যে weighted average cost of capital, এটা দিয়ে আমরা কি করব, ডিসকাউন্টিং অ্যাপ্লাই করব। আমাদের রিকোয়ারমেন্ট কি জিজ্ঞেস করছে দেখো, if the loan is taken for purchasing the machine, what would be the equal annual installment? অর্থাৎ কোম্পানি যদি লোন নিয়ে যদি মেশিনটি ক্রয় করার চিন্তা করে বা সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে বার্ষিক সমান কিস্তির পরিমাণটা কত হবে। তাহলে এখানে কোম্পানি জানতে চাচ্ছে কিস্তির পরিমাণ। সেকেন্ড হলো কম্পেয়ার দ্য লিজ অল্টারনেটিভ অ্যান্ড বোরোইং অল্টারনেটিভ। অর্থাৎ লিজ যদি নেয়, এই লিজ নিলে তার প্রেজেন্ট ভ্যালু কত হবে আর বোরোইং নিলে তার যে খরচ হবে তার প্রেজেন্ট ভ্যালু কত হবে, এই দুইটার মধ্যে তুলনা করতে বলছে। and which alternative should the firm choose, এবং কোন অল্টারনেটিভটা কোম্পানির গ্রহণ করা উচিত। তাহলে এখানে দুইটা অপশন, একটা লোন করে মেশিন ক্রয় করা আর একটা হলো মেশিনটা লিজ নেওয়া। তাহলে পূর্ববর্তী প্রবলেমটার মতোই আমরা এই প্রবলেমটাকে অ্যানালাইসিস করলাম, এখন আমরা এটার সলিউশন বের করার চেষ্টা করব। তাহলে দেখো, শুরুতেই আমরা কি আমাদের ফার্স্ট স্টেপে আমরা কি নির্ণয় করব, আমরা ইনস্টলমেন্ট বের করার চেষ্টা করব। তাহলে ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তো ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট লোনের ক্ষেত্রে কিস্তিটা দিবে কখন, লোনের ক্ষেত্রে কিস্তিটা দিবে বছরের শেষে। তাহলে বছরের শেষে যদি হয় তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে প্রেজেন্ট ভ্যালু, তাহলে লোনের প্রেজেন্ট ভ্যালু কত, 16 লাখ। তাহলে 16 লাখ এ হলো কি ইনস্টলমেন্ট। তো আমরা এএলপি দিয়েও আমরা লিখি, আবার কখনো কখনো এ দিয়েও লেখা হয়ে থাকে। এ মানে অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আর এখানে আয়ের মান দেওয়া আছে, আয় মানে কত, ইন্টারেস্ট রেট কত 13%, আর নাম্বার অফ ইয়ার কত 5 ইয়ার্স। তাহলে আমরা যদি এটা সমাধান করি ক্যালকুলেশন করে আমরা পাই a is equal to 4,54,903। অর্থাৎ কোম্পানির অ্যানুয়াল ইকুয়াল ইনস্টলমেন্ট হবে 4,54,903 টাকা। তাহলে আমরা এখানে প্রথম রিকোয়ারমেন্টসের যে ইনফরমেশন জানতে চাওয়া হয়েছে সেটা আমরা এখানে বের করলাম, এটা প্রথম রিকোয়ারমেন্টসের অ্যান্সার। তাহলে ইনস্টলমেন্ট আমাদের বেরিয়ে গেল। তাহলে
বোরিং অপশনের ক্ষেত্রে আমাদের যে রিকোয়ারমেন্টস ইনস্টলমেন্ট, এই ইনস্টলমেন্টটা আমরা এটা ব্যবহার করব। সেকেন্ড, আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট কি? কম্পেয়ারিং দ্য লিজ অ্যান্ড বোরিং অপশন। আমরা লিজ অপশন এবং বোরিং অপশনটা আমরা কম্পেয়ার করব। তাহলে কম্পেয়ার করার জন্য আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে আমাদের যে বোরিং অপশন আছে, বোরিং এবং লোন, সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আমরা এখন ইনস্টলমেন্টটা পেয়ে গেলাম। ইনস্টলমেন্ট পাওয়ার পরে আমাদের কি বের করতে হয়? আমাদের ইন্টারেস্ট জানতে হয়। তাহলে ইন্টারেস্ট বের করার জন্য আমরা একটা টেবিল করি, সেটা হলো অ্যামোর্টাইজেশন টেবিল বা অ্যামোর্টাইজেশন শিডিউল। অ্যামোর্টাইজেশন শিডিউল কিভাবে বের করতে সেটা তোমরা জানো, পূর্ববর্তী প্রবলেমে আমরা এটা দেখেছি। প্রথমে বিগিনিং ব্যালেন্স, তাহলে বিগিনিং ব্যালেন্স কত? 16 লাখ। তারপরে ইনস্টলমেন্টগুলো যেহেতু সমান, আমরা ইনস্টলমেন্টগুলো আগে লিখে ফেলবো ইনস্টলমেন্ট। তারপর বিগিনিং ব্যালেন্সের উপর সুদ ধরতে হবে। সুদ কত? 13%। 13%-এ কত আসে? 2,08,000 টাকা। তাহলে এই 4,54,903 টাকা থেকে 2,08,000 টাকা আমরা বাদ দিব। বাদ দিলে আমরা পাবো প্রিন্সিপাল পেমেন্ট কত? 2,46,903 টাকা। এই প্রিন্সিপাল পেমেন্টটা আমরা কি করব? বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিব। বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিলে আমরা পাই 13,53,97 টাকা। এই বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্সটি হবে পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স, এই যে 13,53,97 টাকা। একইভাবে এটার উপর আমরা সুদ ধরবো কত? 13%, কত? 1,75,903 টাকা। ঠিক একইভাবে এটা থেকে আমরা এই ইনস্টলমেন্ট থেকে আমরা সুদটা বাদ দিব, তাহলে প্রিন্সিপাল পেমেন্ট। এই প্রিন্সিপাল পেমেন্টটা আমরা বিগিনিং ব্যালেন্স থেকে বাদ দিব, তাহলে আমরা পাবো এন্ডিং ব্যালেন্স। এই এন্ডিং ব্যালেন্সটা হবে পরবর্তী বছরের বিগিনিং ব্যালেন্স। এইভাবে পঞ্চম বছরে এসে আমাদের প্রিন্সিপাল পেমেন্টটা অবশ্যই বিগিনিং ব্যালেন্সের সমান হবে। কত? 4,02,572 টাকা। এখনো 4,02,572 টাকা। যদি কম বেশি হয় তাহলে এই সুদের পরিমাণটাকে আমরা কম বেশি করব। যদি 2-4-5 টাকা এদিক সেদিক হয় আমরা এটাকে অ্যাডজাস্ট করব। এটাকে বলা হয় রাউন্ডিং এরর। অবশ্যই এন্ডিং ব্যালেন্স নীল হতে হবে। এর এখানে আমরা কি বের করলাম? ইন্টারেস্টটা বের করলাম। এই ইন্টারেস্টটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপরে দেখো ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংস বের করতে হলে আমাদের কি লাগে? আমাদের ডেপ্রিসিয়েশন লাগবে, ইন্টারেস্ট লাগবে, তারপরে মেইনটেনেন্স কস্ট লাগবে। তাহলে ট্যাক্স সেভিংস দেখো এখানে, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট, তারপরে ট্যাক্স সেভিংস। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট দুটো যোগ করলে হয় 3,00,000, 2,08,000 যোগ করলে 5,08,000। তাহলে ট্যাক্স সেভিংস কত? 30%। 30% ট্যাক্স সেভিংস হলে 1,52,400 টাকা। এভাবে আমরা 5 বছরের ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্টের প্রতি বছরের ট্যাক্স সেভিংস গুলো আমরা এখানে বের করলাম। তাহলে আশা করি এখানে এটা বুঝতে পেরেছো তোমরা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব প্রেজেন্ট ভ্যালু অফ বোরোইং অপশন। তো প্রেজেন্ট ভ্যালু অফ বোরোইং অপশন বের করার ক্ষেত্রে যে আমাদের রিকোয়ারমেন্টস গুলো ছিল সেগুলো আমরা পূর্ববর্তী স্লাইডে বের করেছি। কি কি বের করেছি? আমরা ইনস্টলমেন্ট বের করেছি, তারপরে ডেপ্রিসিয়েশন বের করেছি, তারপরে আমরা মেইনটেনেন্স কস্ট তো বোরোইং অপশনে নাই, সেজন্য মেইনটেনেন্স কস্ট আসে নাই। তো আমরা ডেপ্রিসিয়েশন এবং ইন্টারেস্ট এই দুইটার উপর আমরা ট্যাক্স সেভিংস গুলো এই যে যেগুলো বের করেছি সেগুলো আমরা এখানে লিখলাম, ইনস্টলমেন্ট গুলো আমরা এখানে লিখলাম। আর দেখো সরকারের সেখানে একটা ইনভেস্টমেন্ট সেভিংস ছিল। ইনভেস্টমেন্ট অর্থাৎ কোনো প্রতিষ্ঠান যখন মেশিনারিজ ক্রয় করবে সেই ক্ষেত্রে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কারণে সরকার তাকে ইনসেনটিভ দিচ্ছে কত পার্সেন্ট? 5%। তাহলে টোটাল কত টাকার মেশিনারি, টোটাল কত টাকার ইকুইপমেন্ট? 16 লাখ টাকা। তাহলে 5% হিসেবে 16 লাখ টাকার 5 লাখ 5 16 80, অর্থাৎ 80,000 টাকা। এই 80,000 টাকা প্রথম বছরে এটা ট্যাক্স সেভিংস পাবে। তাহলে এই ট্যাক্স সেভিংস পাওয়ার কারণে তার খরচটা কি হবে? এখানে কমে যাবে। তাহলে প্রতিষ্ঠান ইনস্টলমেন্ট, লোন ইনস্টলমেন্ট আসছে তার 4,54,903 টাকা। এখানে ট্যাক্স সেভিংস 1,52,400 প্লাস ইনভেস্টমেন্ট ট্যাক্স সেভিংস 80,000। তাহলে তার টোটাল সেভিংস কত? টোটাল সেভিংস হলো 1,52,400 যোগ 80,000। তাহলে টোটাল সেভিংস হলো 3,32,000, এই 2,32,400। এই টোটাল সেভিংসটা এই ইনস্টলমেন্ট থেকে বাদ যাবে। ইনস্টলমেন্ট থেকে বাদ দিলে তার ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এটা হলো 2,22,503 টাকা। এই 2,22,503 টাকাকে আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনইটি অর্থাৎ ওয়েটেজ এভারেজ কস্ট অফ ক্যাপিটাল তার যে 14% আছে সেই 14% দিয়ে আমরা এটাকে ডিসকাউন্টিং করব। তাহলে প্রথম বছরে ডিসকাউন্টিং ফ্যাক্টর হলো 0.877। যেহেতু এটা প্রত্যেকটা বছর আলাদা আলাদা সিঙ্গেল পেমেন্ট, সেই জন্য ইন্টারেস্ট ফ্যাক্টর এখানে এনইটি হয়নি। তাহলে 0.877 দিয়ে যদি আমরা 2,12,503 কে গুণ দিই তাহলে আমাদের 1,95,135 টাকা।
তাহলে আমরা কিভাবে এই প্রেজেন্ট ভ্যালুটা বের করেছি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে দ্বিতীয় বছরে ইনস্টলমেন্ট 4,54,903 টাকা, ট্যাক্স সেভিংস 1,42,771 টাকা। এখানে কিন্তু ইনভেস্টমেন্ট সেভিংস নেই, কারণ ইনভেস্টমেন্ট সেভিংস শুধুমাত্র একবারই পাবে, বারবার না। টোটাল সেভিংস কত? এটাই 1,42,771। আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, তাহলে ইনস্টলমেন্ট থেকে তার ট্যাক্স সেভিংসটা বাদ দিলে যেটা থাকে সেটি হলো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, কত? 3,12,132। তো দ্বিতীয় বছরের প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হলো 0.769। এটা দিয়ে যদি আমরা এটার গুণ দিই আসে 2,40,030 টাকা, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট ভ্যালু। এভাবে আমরা পঞ্চম বছরের 5 বছরের ইনস্টলমেন্টের যে নেট যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সেটার আমরা প্রেজেন্ট ভ্যালু এখানে বের করলাম। পঞ্চম বছরে তোমাদের মনে আছে সেলভেজ ভ্যালু, অর্থাৎ 5 বছর ব্যবহার করার পরে মেশিনটার সেলভেজ ভ্যালু হবে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকাও তার এক ধরনের আয়, এটা তার খরচকে কমাই দিচ্ছে, তাহলে এই জন্য এটা নেগেটিভ। তাহলে পঞ্চম বছরে ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? 0.519। এটা দিয়ে যদি আমরা এটার গুণ দিই আসে 51,900 টাকা। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু এই এগুলো প্লাস ফিগার, এগুলো থেকে আমরা এটার বাদ দিলে আমরা পাই 9,81,039 টাকা। অর্থাৎ এই প্রতিষ্ঠান যদি তোমার বোরোয়িং অপশন ব্যবহার করে, অর্থাৎ ঋণ করে যদি সে বোরোয়িং করে যদি সে মেশিনটা ক্রয় করে 16 লাখ টাকা দিয়ে, তাহলে এই 5 বছরে তার যে খরচ হবে সেই খরচের আজকের মূল্য হলো 9,81,039 টাকা। তাহলে বোরোয়িং অপশনটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব প্রেজেন্ট ভ্যালু অফ লিজ অপশন। প্রতিষ্ঠানটা যদি বোরোয়িং করে মেশিনটা না কিনে যদি সে লিজ নেয় তাহলে তার কি খরচ হবে? তাহলে লিজের ক্ষেত্রে কিস্তির পরিমাণটা দেয়া আছে কত? 4,35,000 টাকা করে কিস্তি। এবং তোমরা এটা মনে আছে তোমাদের যে লিজের ক্ষেত্রে কিস্তিটা হবে বছরের শুরুতে, মানে 0 ইয়ারে। তার প্রথম কিস্তি হবে 0 ইয়ারে, আর বাকি যে 4টা কিস্তি সেই 4টা কিস্তি হবে 1 থেকে 4 বছরের মধ্যে। তাহলে ইনস্টলমেন্ট হলো 4,35,000। তাহলে মেইনটেনেন্স কস্ট তোমরা এখানে জানো যে এখানে মেইনটেনেন্স কস্ট থাকবে 20,000। এই মেইনটেনেন্স কস্টটা কিন্তু বোরোয়িং অপশনে ছিল না। তাহলে মেইনটেনেন্স কস্ট 20,000, এটা বহন করবে কে? লেসর, অর্থাৎ যার কাছ থেকে লিজ নেওয়া হবে সে বহন করবে। তাইলে তার ইনস্টলমেন্ট থেকে 20,000 কমে যাবে। তাহলে 4,35,000 থেকে 20,000 কমে গেলে হয় 4,15,000। তাহলে টোটাল সেভিংস এখানে 0 ইয়ার, যেহেতু এখানে কোনো ট্যাক্স সেভিংস নাই, তাইলে সিএফএটি কত? 4,15,000। আর যেহেতু প্রথম বছর 0 ইয়ার, তাইলে 0 ইয়ারে ডিসকাউন্টিং রেট 1, তাহলে 1 দিয়ে এটা গুণ দিলে 4,15,000 এটা হলো প্রেজেন্ট ভ্যালু। এরপরে আসো 1 থেকে 4 বছর, এখানে টোটাল 4টা কিস্তি, তাহলে ইনস্টলমেন্ট 4,35,000ই, মেইনটেনেন্স কস্ট 20,000, তাহলে ক্যাশ ফ্লো হলো 4,15,000। টোটাল সেভিংস মানে এখানে ট্যাক্স সেভিংস পাবে সে। ট্যাক্স সেভিংস কত আসে? 1,24,500। তো তোমরা জানো ট্যাক্স সেভিংস এই ক্যাশ ফ্লোটার উপরে ট্যাক্স সেভিংস হিসাব করা হয় কত? 1,24,500। তাহলে এই 1,24,500 যদি আমরা ইনস্টলমেন্ট থেকে আমরা যদি বাদ দিই, 4,35,000 থেকে যদি আমরা বাদ 4,15,000 থেকে যদি আমরা এইটা টোটাল ট্যাক্স সেভিংসটা বাদ দিই, তাহলে আসে 2,90,500 টাকা। তো এই 2,90,500, আর এখানে আমরা লিখবো এই যে 2.914, এটা হলো প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি। এনুইটি কেন? কারণ এখানে 4 বছরের, এই জন্য এটা এনুইটি। তো এনুইটি দিয়ে যদি আমরা সিএফএটি কে গুণ দিই তাহলে আসে 8,46,515 টাকা। এবং পঞ্চম বছরে তার ট্যাক্স সেভিংসটা কিন্তু সে ঠিকই পাবে, যদিও কিস্তি থাকবে না, মেইনটেনেন্স কস্ট থাকবে না, তাহলে ট্যাক্স সেভিংসটা পাবে। আর ট্যাক্স সেভিংসটা কি করে? তার টোটাল খরচকে কমাই দেয়, আর কমাই দেওয়ার কারণে এটা হলো নেগেটিভ। আর পঞ্চম বছরের ইন্টারেস্ট ফ্যাক্টর হলো 519, এটা কিন্তু এনুইটি না, এটা 1 বছরের। 519 দিয়ে যদি আমরা 1,24,500 কে গুণ দিই তাহলে আসে 64,606 টাকা, 616 টাকা। তাইলে এখন আমরা এই দুইটা যোগ করব, যোগ করে এটা বিয়োগ দিব, আসে কত? 1,96,900 টাকা, 11,96,901 টাকা। তাহলে যদি সে লিজ নেয়, এই প্রতিষ্ঠানটা যদি লিজ গ্রহণ করে, তাহলে তার খরচ হবে 11,96,901 টাকা। তো তোমাদের মনে আছে যদি সে বড় করে, অর্থাৎ ঋণ করে যদি মেশিনটা কিনে, তাহলে তার খরচ হচ্ছে 9,81,039 টাকা। আর যদি লিজ নেয় তাহলে তার খরচ হচ্ছে 11,96,901 টাকা। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লিজের খরচটা বেশি। আর যেহেতু প্রতিষ্ঠানের লিজের খরচটা বেশি, সেই জন্য এই প্রতিষ্ঠানের লিজ নেওয়া উচিত হবে না, তার উচিত হবে ঋণ নিয়ে মেশিনটা কিনে ফেলা। আর যদি কিনে ফেলে তাহলে তার সেভিংস হবে কত? দেখো, এই যে তার ঋণ নিলে তার খরচ হবে 9,81,039 টাকা, আর লিজ নিলে হবে 11,96,901 টাকা। তাইলে তার নেট অ্যাডভান্টেজ হলো কত?
2,15,862 টাকা। এটা হলো তার নেট অ্যাডভান্টেজ। নেট অ্যাডভান্টেজ হলো 2,15,862 টাকা। তাহলে তার জন্য কি করা উচিত? তার জন্য বোরোইং করে মেশিনটাকে কিনে ফেলাটাই তার জন্য লাভজনক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা দেখব ব্রেক ইভেন লিজ রেন্ট। তো ব্রেক ইভেন লিজ রেন্ট এই কনসেপ্টটা তোমাদের জন্য নতুন। তো ব্রেক ইভেন লিজ রেন্ট হলো এমন একটি লিজ রেন্ট, অর্থাৎ এমন পরিমাণ লিজ রেন্ট, যে পরিমাণ লিজ রেন্ট অর্থাৎ যে পরিমাণ লিজের কিস্তি হলে লাভও হবে না লোকসানও হবে না, সেটা হলো ব্রেক ইভেন লিজ রেন্ট। তো হইলে আমরা ব্রেক ইভেন শব্দটাকে আমরা বুঝি যে ব্রেক ইভেন হলো এমন একটি অবস্থা যেখানে টোটাল খরচ এবং টোটাল আয় সমান হয়, অর্থাৎ লাভও হয় না লোকসানও হয় না, এই অবস্থাটা হলো ব্রেক ইভেন। তো লিজ রেন্টের ক্ষেত্রেও এই ব্রেক ইভেন কনসেপ্টটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লিজ রেন্টটা লিজের কিস্তিটা এমন পরিমাণ হবে যাতে প্রতিষ্ঠানের লাভও হবে না লোকসানও হবে না, সমান সমান, অর্থাৎ প্রতিষ্ঠান গেইনও হবে না লুজারও হবে না। তাহলে এই লিজ রেন্ট বের করার জন্য এখানে কয়েকটা ফর্মুলা আছে, দেখো। BLER, cost minus present value of depreciation tax shield is divided by present value interest factor annuity into 1 minus TC মানে corporate tax। আর PBA, present value of amount বা লোনের পরিমাণ, ALR, annual lease rent into 1 minus TC into PBIFA into depreciation tax shield into present value interest factor annuity। তো এখানে এই তিনটা ফর্মুলা ব্যবহার করা হয়। তবে আমাদের এখানে এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা এই তিনটা ফর্মুলা নিয়ে আলোচনা করতে পারবো না। আমরা একটা ফর্মুলা নিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে ব্রেক ইভেন লিজ রেন্ট বের করতে হয় আমরা এটার অ্যাপ্লিকেশনটা একটু আলোচনা করব। তো একটা উদাহরণ দেখো এখানে। ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি ইজ কনসিডারিং এন্টারিং দ্য কম্পিউটার লিজিং বিজনেস। ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি একটা প্রতিষ্ঠান যে কম্পিউটার লিজিং বিজনেস করতে চাচ্ছে। মেইন ফ্রেম কম্পিউটার ক্যান বি পারচেস ফর টাকা 3 লাখ, অর্থাৎ সে মেইন ফ্রেম কম্পিউটার কিনতে যাচ্ছে 3 লাখ টাকা ইচ প্রতিটা, অ্যান্ড ইন্টার্ন বি লিজড ফর 8 ইয়ার্স, এবং সে এটা 8 বছরের জন্য লিজ দিতে পারে, উইথ ইনিশিয়াল পেমেন্ট অকারিং এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, এবং কিস্তিটা হবে প্রথম বছরের শেষ থেকে শুরু হবে। অ্যাজিউম দ্যাট, আমাদেরকে ধরতে বলছে, দ্য কোম্পানি ইউজেস স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে স্ট্রেট লাইন মেথড ব্যবহার করে থাকে। মেইনটেনেন্স কস্ট পার ইয়ার 15,000, কর্পোরেট ট্যাক্স রেট 35%, ইন্টারনাল রেট অফ রিটার্ন 15%। এই ইন্টারনাল রেট অফ রিটার্ন দিয়ে আমরা কি করব? ডিসকাউন্টিং করব। সেলভেজ ভ্যালু এন্ড অফ দ্য 8th ইয়ার টাকা 40,000, তাহলে সেলভেজ ভ্যালু দেওয়া আছে 40,000। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, তোমাকে হিসাব করে বের করতে হবে কি অ্যানুয়াল লিজ রেন্ট, লিজ রেন্ট কত, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন কত, অ্যানুয়াল ট্যাক্স সেভিংস কত, প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট কত, নেট প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট কত, নেট প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট টু দ্য ভিউ পয়েন্ট অফ লেসি, অর্থাৎ লেসির ভিউ পয়েন্ট থেকে নেট প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট কত সেটা বের করতে হবে, এবং সর্বশেষ বের করতে হবে ব্রেক ইভেন লিজ রেন্ট। ব্রেক ইভেন লিজ রেন্ট কত এটা বের করতে হবে। তাহলে আমাদের মূল টার্গেট হলো মূলত ব্রেক ইভেন লিজ রেন্ট বের করা, আর বাকিগুলোর তো আমরা বের করতে পারি, তারপর আমরা একটু সংক্ষেপে আলোচনা করে যাব। যেহেতু আমাদের এই লেকচারে আসলে এতগুলো কনসেপ্ট এক্সপ্লেন করাটা একটু জটিল, সেই জন্য আমরা একটু দ্রুত যাচ্ছি। তাহলে প্রথমে আসো অ্যানুয়াল লিজ রেন্ট কিভাবে বের করতে হয়। যেহেতু কিস্তিটা বছরের শুরুতে, কিস্তিটা বছরের শেষে, সেই জন্য আমরা এখানে এই ফর্মুলাটা ব্যবহার করছি। তাহলে অ্যানুয়াল লিজ রেন্ট দেখো এখানে অ্যানুয়াল লিজ রেন্টের ক্ষেত্রে দেখো সেলভেজ ভ্যালুটাকে কিন্তু এখানে বিবেচনায় আনা হচ্ছে, সেলভেজ ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালুটা কত? 3 লাখ। আর অ্যানুয়াল লিজ রেন্ট আমরা জানি না, এটা আমরা বের করব এ। আর আয়ের মান আমরা জানি কত? 15%। আর বছর কত? 8 ইয়ার্স, এই জন্য 8। আর সেলভেজ ভ্যালু কত? 40,000। তাহলে 14,000 এর আজকের মূল্য কত? 8 বছর পরে আমি 40,000 টাকা পাবো সেলভেজ ভ্যালু হিসেবে। এটার আজকের মূল্য কত? 1 প্লাস 0.15 পাওয়ার 8। অর্থাৎ আমার ইনস্টলমেন্ট, আমার যে খরচ অ্যানুয়াল লিজ রেন্টের পরিমাণটা কিন্তু সেলভেজ ভ্যালুটা কমাই দিচ্ছে, এই জন্য এটা এখানে আমার এটার সাথে এটা যোগ হচ্ছে, যোগ হয়ে এটা থেকে বিয়োগ হবে। তাহলে আমরা যদি এটা ইকুয়েশনটা সলভ করি তাহলে এর ভ্যালু পাই কত? 63,941, অর্থাৎ 63,941 টাকা। এটা হলো আমার অ্যানুয়াল লিজ রেন্ট। তাহলে প্রথম রিকোয়ারমেন্টসটা তোমরা বুঝতে পেরেছো। সেকেন্ড রিকোয়ারমেন্টস হলো অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন কি? টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ, ইউজফুল লাইফ। তাহলে প্রতিষ্ঠানের বছর কত? 8 বছর, আর তার টোটাল কস্ট হলো 3 লাখ, সেলভেজ ভ্যালু 40,000। তাহলে স্ট্রেট লাইন মেথড যেহেতু
আমরা পাই 32,500 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন কত এটাও বের করে ফেললাম। ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন অফ ট্যাক্স সেভিংস। ট্যাক্স সেভিংসটা বের করতে হবে কিসের উপরে? আমরা জানি ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স কস্ট এবং অ্যানুয়াল ট্যাক্স সেভিংস কত 16। তাহলে অ্যানুয়াল অন ডেপ্রিসিয়েশন হলো ডেপ্রিসিয়েশন উপর 32,500 টাকার উপর 35% কত 11,375 টাকা। আর মেইনটেনেন্স হলো 15,000 টাকা, এটার উপর 35% কত 5,250 টাকা। তাহলে আমরা এখানে এটা বুঝতে পারলাম যে লিজ রেন্টের ক্ষেত্রে তার ট্যাক্স সেভিংস হবে এগুলো, ডেপ্রিসিয়েশন এবং মেইনটেনেন্স কস্ট। পরবর্তীতে ডিসকাউন্টিং ফ্যাক্টর। তো ডিসকাউন্টিং ফ্যাক্টর কত? আমরা জানি কোম্পানির ইন্টারনাল রেট অফ রিটার্ন হলো 15%। তাহলে 15% থেকে ট্যাক্স রেটটা আমরা বাদ দিই, আফটার ট্যাক্স রেট অফ রিটার্নে যাই, আফটার ট্যাক্স হলো 9.75%। এটা হলো আমাদের ডিসকাউন্টিং ফ্যাক্টর। এই 9.75 দিয়ে আমরা ডিসকাউন্টিং করব। তাহলে যেহেতু এটা এনুইটি, তাহলে এনুইটি হলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি কত বছর? 8 বছর। তো 8 বছরের এনুইটি ফ্যাক্টরটা আমরা এখানে বের করলাম 5.3838। তাহলে আমরা এখানে ডিসকাউন্টিং ফ্যাক্টরটা কিভাবে বের করা হলো এটা আমরা বুঝতে পারলাম। আর যদি সিঙ্গেল অ্যামাউন্ট হয় তাহলে এটা এই ফর্মুলাটা দিয়ে আমরা ব্যবহার করব। টেবিল ফর ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট। এখন লিজ রেন্টের ক্ষেত্রে তার টোটাল প্রেজেন্ট ভ্যালুটা কত আসে দেখো। তাহলে কিস্তিটা হবে বছরের শেষে, তাহলে 1 থেকে 8 বছর। প্রতি বছরের লিজ রেন্ট সমান কত? 63,941 টাকা। মেইনটেনেন্স কস্ট কত? 15,000। আর মেইনটেনেন্স কস্টটা কে বহন করবে? লেসর। তাহলে টোটাল ক্যাশ ফ্লো কত হয়ে যাচ্ছে? তাহলে 63,941 থেকে 15,000 বাদ দিলে 48,941 টাকা। এটার উপর আমরা ট্যাক্স সেভিংস পাবো। ট্যাক্স সেভিংস কত? 16,625 টাকা। তাহলে 16,625 টাকা যদি ট্যাক্স সেভিংস হয়, হ্যাঁ 16,625 টাকা। তাহলে এটা কিভাবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো আমরা সাধারণত কি করি, ট্যাক্স সেভিংসটা আমরা ক্যাশ ফ্লো থেকে বাদ দিই। যেহেতু এই প্রবলেমে বলা হচ্ছে লেজির দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। লিজি মানে লিজ গ্রহীতা, লিজ গ্রহীতার দৃষ্টিভঙ্গি থেকে, তার পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে এটা বের করতে হবে। তো লিজ গ্রহীতা তো ট্যাক্স সেভিংস পায় না। ট্যাক্স সেভিংস মেইনটেনেন্স কস্ট প্লাস মেইনটেনেন্স কস্ট প্লাস ডেপ্রিসিয়েশনের উপরে লিজ গ্রহীতা ট্যাক্স সেভিংস পায় না। তাহলে এই যে ট্যাক্স সেভিংসটা আছে, তাহলে যদি লিজ গ্রহীতা হয়, তাহলে লিজ গ্রহীতার জন্য সে যদি মালিক হয়, অর্থাৎ মেশটা যদি কিনে, তাহলে সে এটা থেকে বঞ্চিত হবে। তাহলে লিজের ক্ষেত্রে এটা তার অপরচুনিটি কস্ট। তাহলে এই অপরচুনিটি কস্টটা এটার সাথে যোগ হবে, যোগ হয়ে তার টোটাল খরচটা বের হবে। তাহলে এখানে ক্যাশ ফ্লো হচ্ছে তার 48,941 টাকা, আর ট্যাক্স সেভিংস বাবদ সে এটা থেকে বঞ্চিত হচ্ছে 16,625 টাকা। তাহলে তার এখানে টোটাল ক্যাশ ফ্লো হচ্ছে এই দুইটার যোগফল 65,566 টাকা। তারপরে দেখো ট্যাক্স পেইড। ট্যাক্স পেইড অর্থাৎ যদি লেসির পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আলোচনা করি, তাহলে ট্যাক্স পেইড কিন্তু সে এটার উপর ট্যাক্স পে করতে হবে। অর্থাৎ ট্যাক্স পে করলে তার এই নেট ক্যাশ ফ্লো আরো কমে যাবে। 63,941 টাকার উপর যদি সে ট্যাক্স পে করে, তো এই ট্যাক্স পে করলে ট্যাক্স বাবদ তার যাবে 22,379 টাকা। তাহলে এই ট্যাক্স পে করলে তার প্রকৃতপক্ষে নেট ক্যাশ ফ্লো কত হবে? তাহলে লিজ রেন্ট থেকে সে ট্যাক্স পে করলে যেটা থাকবে সেটি হলো তার নেট ক্যাশ ফ্লো। তাহলে নেট ক্যাশ ফ্লো কত? নেট ক্যাশ ফ্লো হলো 43,187 টাকা। 43,187 টাকা। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছ। এখানে তার টোটাল ক্যাশ ফ্লো হলো 65,566 টাকা, আর এর উপর ট্যাক্স পে করতেছে কত? 22,369 টাকা। এই ট্যাক্স পেডটা কোথায় থেকে বের করবে? এখান থেকে এই লিজ রেন্টের উপরে ট্যাক্স দিবে সরকারকে, কর্পোরেট ট্যাক্স রেট। তাহলে কর্পোরেট ট্যাক্স রেট দিয়ে গুণ দিলে এটা আসবে 22,379 টাকা। এটা কি করব আমরা? টোটাল ক্যাশ ফ্লো থেকে বাদ দিব। বাদ দিয়ে আমরা পাবো নেট ক্যাশ ফ্লো কত? নেট ক্যাশ ফ্লো আসে 43,187 টাকা। এটার আজকের প্রেজেন্ট ভ্যালু কত? যেহেতু এটা এনুইটি, আমরা এনুইটি ফ্যাক্টর এই যে 9.75% ব্যবহার করে আমরা এনুইটি ফ্যাক্টর পাচ্ছি 5.3838। এই যে এনুইটি ফ্যাক্টরটা এখানে হিসাব করা হয়েছে, এখানে দেখো। এখন এটাকে গুণ দিলে আমরা পেয়ে যাই প্রেজেন্ট ভ্যালু কত? 2,32,510। আর দেখো অষ্টম বছরে সেলভেজ ভ্যালু হিসাবে সে পাচ্ছে কত? 40,000 টাকা। সেলভেজ ভ্যালু হিসাবে 40,000 টাকা। এই 40,000 টাকা কিন্তু তার খরচকে কমাচ্ছে না। যেহেতু আমরা লেসির দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করছি, সেই জন্য এই সেলভেজ ভ্যালুটাও কি তার জন্য অপরচুনিটি কস্ট। অর্থাৎ সে মালিক হলে কি করতো? এই 40,000 টাকা পাইতো। যেহেতু সে মালিক না, সেহেতু সে 40,000 টাকা পাবে না। লেসি কি করবে? এই 40,000 টাকা তার অপরচুনিটি কস্ট
হিসাবে এটা কি তার একটা খরচ, এটাও তার খরচের পরিমাণটা বাড়াই দিচ্ছে। তাহলে এটা অষ্টম বছরে, যেহেতু 1 বছরে ডিসকাউন্টিং করলে আসে 0.4751, প্রেজেন্ট ভ্যালু হলো 19,004 টাকা। এই দুইটা যোগ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হবে 2,51,514 টাকা। এটা হলো লেসির দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এই লিজ কন্ট্রাক্টের প্রেজেন্ট ভ্যালু হবে 2,51,514 টাকা। এবার আসো নেট প্রেজেন্ট ভ্যালু অফ লিজ রেন্ট। আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বের করি। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো আমরা পেয়েছি 2,51,514 টাকা, আর আমাদের প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও দেয়া আছে কত? 3 লাখ টাকা। অর্থাৎ কোম্পানি যদি কম্পিউটারটা কিনে তাহলে তার কত খরচ হবে? 3 লাখ টাকা। তাহলে সেই ক্ষেত্রে তার প্রেজেন্ট ভ্যালু অফ এনসিএফ নেট ক্যাশ ফ্লো অর্থাৎ লেসির দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে তার লোকসান হচ্ছে কত? 48,486 টাকা। অর্থাৎ তার খরচ হবে 3 লাখ টাকা, কিন্তু তার আয় হচ্ছে 2,51,514 টাকা। দেখো এখানে মানে দুইটা খরচের মধ্যে পার্থক্য দেখো। কেনার ক্ষেত্রে তার কিন্তু মানে সে যদি কিনে তাহলে তার কিন্তু খরচ বেশি পড়বে কত? 48,486 টাকা। তাহলে এই 48,486 টাকা তার লোকসান হচ্ছে যদি আমরা লেসির পয়েন্ট অফ ভিউ থেকে বিবেচনা করি। তাহলে আমরা কি করব? এখানে দেখো মেইনটেনেন্স কস্ট, মেইনটেনেন্স কস্টের উপরে আমরা ট্যাক্স সেভিংস, মেইনটেনেন্স কস্ট কত? 15,000 টাকা। তো আমরা যদি এখানে কর্পোরেট ট্যাক্স রেট বিবেচনা করি, তাহলে আফটার ট্যাক্স মেইনটেনেন্স কস্ট কত? এটা হলো 9,750 টাকা। আচ্ছা দেখো এটা কিভাবে আমাদের কাজে লাগবে। দেখো এখানে ক্যালকুলেশন অফ এনপিভি অফ লিজ রেন্ট টু দ্য ভিউ পয়েন্ট অফ লিসিং। ঠিক একইভাবে এখানে আমরা এটা আলোচনা করেছি অলরেডি। ইয়ার, তারপরে লিজ রেন্ট, তারপরে মেইনটেনেন্স কস্ট, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, তারপরে টোটাল ক্যাশ ফ্লো, মেইনটেনেন্স কস্ট, ট্যাক্স সেভিংস, তারপরে নেট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, তারপরে প্রেজেন্ট ভ্যালু। তাহলে দেখো এখানে লিজ রেন্ট কত ছিল? 63,914 টাকা। মেইনটেনেন্স কস্ট কত? মেইনটেনেন্স কস্ট 22,379 টাকা। তাহলে টোটাল ক্যাশ ফ্লো কত? মেইনটেনেন্স কস্ট যদি লিজ রেন্ট থেকে আমরা বাদ দিই তাহলে আসে 41,562 টাকা। আর ট্যাক্স সেভিংস ডেপ্রিসিয়েশনের উপরে 11,375 টাকা। তাহলে এটা যদি আমরা ডেপ্রিসিয়েশন ট্যাক্স সেভিংস যদি আমরা এটার সাথে যদি যোগ করি তাহলে আসে 52,937 টাকা। তারপরে মেইনটেনেন্স কস্ট ট্যাক্স সেভিংস আসে 9,750 টাকা। তাহলে এটা যদি আমরা এটা থেকে যদি বিয়োগ দিই তাহলে আসে 43,187 টাকা। তো এটার প্রেজেন্ট ভ্যালু যদি আমরা বের করি তাহলে আসে 2,32,514 টাকা, 10 টাকা। আর 8 ইয়ার্স এর সেলভেজ ভ্যালু যেহেতু 40,000, এই 40,000 আমরা প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর করলাম প্রায় 19,004 টাকা, অর্থাৎ 2,51,514। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ভ্যালু অফ এনসিও হলো 3 লাখ টাকা, প্রেজেন্ট ভ্যালু অফ এনসিএফ হলো 2,51,514 টাকা। তাহলে এখানে এটার কি তার এনসিও থেকে এনসিএফ কি ছোট, অর্থাৎ এনসিওটা বড়, নেট ক্যাশ আউটফ্লোটা বড় হচ্ছে। তাহলে এটাও কি এটা তার জন্য কি বেশি খরচ হচ্ছে, খরচের পরিমাণটা এনসিও অর্থাৎ কিনলে খরচ বেশি হচ্ছে। আশা করি তোমরা এই স্লাইডটা বুঝতে পেরেছো। এবার আসো ব্রেক ইভেন লিজ রেন্ট। আমাদের মূল বিষয় হলো ব্রেক ইভেন লিজ রেন্ট। তাহলে ব্রেক ইভেন লিজ রেন্ট তার খরচ কত? 3 লাখ টাকা। আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি, তাহলে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর এনুইটি আমরা বের করেছি পূর্ববর্তী স্লাইডে 5.3838। ব্রেক ইভেন লিজ রেন্ট এটা আমরা জানি না। মেইনটেনেন্স কস্ট আমরা জানি কত? 15,000। ডেপ্রিসিয়েশন এটাও জানি কত? 32,500। তারপর 1 মাইনাস ট্যাক্স রেট, তাহলে 1 মাইনাস ট্যাক্স রেট কত? 35%। সেলভেজ প্লাস সেলভেজ ভ্যালু ইনটু প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর, সেলভেজ ভ্যালু আমরা জানি কত? 40,000। আর প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর হলো 0.4751। কত বছরের? এটা অষ্টম বছরের। তাহলে আমরা এটা বের করলাম। এখন আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি, দেখুন সবগুলো মানই আমরা জানি, শুধু বিইএলআর এর মানটা আমরা জানি না। তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে করতে এখানে আসি, তাহলে দেখো এখানে বিইএলআর হচ্ছে কত? 77,797 টাকা। অর্থাৎ এই কোম্পানির যদি অ্যানুয়াল লিজ রেন্ট যদি 77,797 টাকা হয়, তাহলে কোম্পানির লাভও হবে না, লোকসানও হবে না, অর্থাৎ তার 3 লাখ টাকাই অর্জন হবে। আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি যে প্রেজেন্ট ভ্যালু অফ এনসিএফ নেট ক্যাশ ফ্লো কিন্তু 3 লাখ টাকা হচ্ছে না, কম হচ্ছে। কারণ কি? কারণ হলো তার কিস্তির পরিমাণটা কম। তার কিস্তির পরিমাণটা যদি 77,797 টাকা হয় তাহলে তার কিস্তি মানে
তার যে 3 লাখ টাকা যে ইনভেস্টমেন্ট, সেই 3 লাখ টাকা ফেরত আনতে সক্ষম হবে। অর্থাৎ ৭৭,৭৯৭ টাকা কিস্তির ধরে যদি আমরা হিসাবগুলো করি, তাহলে তার 3 লাখ টাকা উঠে আসবে, অর্থাৎ 3 লাখ টাকা সমান হবে। আবার ৭৭,৭৯৭ টাকার বেশি যদি আমরা কিস্তি দেই, তাহলে তার 3 লাখ টাকার চেয়ে বেশি আসবে। আর ৭৭,৭৯৭ টাকার যে যদি কম হয়, তাহলে 3 লাখ টাকার কম আসবে। তাহলে ৭৭,৭৯৭ টাকা হলো তার ব্যালেন্স, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ৭৭,৭৯৭ টাকা। তাহলে এই ব্রেক ইভেন এর এই ফর্মুলাটা ব্যবহার করে তোমরা ব্রেক ইভেন লিজ রেন্ট বের করতে পারো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস অফ লিজিং। তো প্রথমে আমরা দেখব প্রবলেমস অফ লিজিং। লিজিং এর ক্ষেত্রে কি কি প্রবলেম বিদ্যমান আছে সে বিষয়গুলির উপর আমরা একটু টাচ করব। যেহেতু আমাদের সময় কম, আমরা স্বল্প সময়ের মধ্যে এটা আলোচনা করার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। তো প্রথমেই প্রবলেমসগুলির মধ্যে প্রথমেই আছে আনহেলদি কম্পিটিশন, অর্থাৎ লিজিং কোম্পানিগুলোর মধ্যে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনটা সুস্থ মানে ভালোভাবে কম্পিটিশন দেখা যাচ্ছে না, অর্থাৎ কম্পিটিশনটা হেলদি হচ্ছে না। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ধরনের কম্পিটিশন থাকার কথা, এখানে আসলে সেই ধরনের কোনো কম্পিটিশন দেখা যায় না। এটা আনহেলদি কম্পিটিশন বিরাজ করছে। ল্যাক অফ কোয়ালিফাইড পার্সন, এটা আরেকটা প্রবলেম, যে লিজিং ব্যবসা পরিচালনার জন্য যে ধরনের কোয়ালিফাইড পার্সোনাল প্রয়োজন, সেই ধরনের কোয়ালিফাইড পার্সোনালের শর্টেজ রয়েছে। থার্ড হলো ট্যাক্স কনসিডারেশন বা ইনএডিকুয়েট ট্যাক্স বেনিফিটস। সরকার যে ট্যাক্স কনসিডারেশন দিচ্ছে লিজিং ব্যবসার ক্ষেত্রে, সেখানে ট্যাক্স কনসিডারেশনটাও ইনএডিকুয়েট। বিশেষ করে ডেভেলপ কান্ট্রিগুলোতে যে ধরনের ট্যাক্স কনসিডারেশন দেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে সেই সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল। এটাও একটা প্রতিবন্ধকতা হিসেবে বিবেচনা করা হয়। অ্যাকাউন্টিং প্রবলেম। তো অ্যাকাউন্টিং প্রবলেমটা কি? অ্যাকাউন্টিং প্রবলেম হচ্ছে লিজিং সংক্রান্ত যে হিসাবগুলো আছে, সেখানে ইন্টিগ্রেটেড কোনো সিস্টেম নেই। অর্থাৎ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড, অর্থাৎ বিশেষ করে ব্যালেন্স শিট তৈরির ক্ষেত্রে বা ইনকাম স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানিগুলো যে ধরনের সিস্টেম বা ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ব্যবহার করে, লিজিং কোম্পানিগুলোর ক্ষেত্রে সাধারণত এই ধরনের ইন্টিগ্রেটেড সিস্টেমের ঘাটতি রয়েছে। রিজিড প্রসিডিউর ফর ইম্পোর্ট। ইম্পোর্টের ক্ষেত্রে লিজিং কোম্পানিগুলো যে ইম্পোর্ট প্রসিডিউর, সেই ইম্পোর্ট প্রসিডিউরটাও হেলদি হিসেবে বিবেচিত হচ্ছে না। এগুলো রিসার্চে দেখা গেছে যে এই রিজিড প্রসিডিউরের কারণে লিজিং কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে থাকে। ম্যানেজমেন্ট প্রবলেম, ল্যাক অফ এক্সপার্টাইজ, অর্থাৎ লিজিং কোম্পানিগুলোতে ম্যানেজমেন্টে যারা আছে, টপ লেভেল ম্যানেজমেন্টে তারা আছে, তারা লিজিং ব্যবসাতে বা লিজিং সংক্রান্ত বিষয়ে মূলত এক্সপার্টাইজ তাদের কম থাকে। তো এইটাও ম্যানেজমেন্ট প্রবলেমও একটা প্রবলেম হিসেবে রিসার্চে দেখা গেছে। গভর্নমেন্ট পলিসিস, সর্বোপরি সরকারের যে গভর্নমেন্ট পলিসিস বা গভর্নমেন্ট রেগুলেশন, সেই রেগুলেশনগুলো লিজিং ব্যবসা এক্সপিডিয়েট করার জন্য বা লিজিং ব্যবসাকে ত্বরান্বিত করার জন্য সাফিসিয়েন্ট ভূমিকা পালন করছে না। তো এখানে এই যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করা হয়েছে, এই প্রবলেমগুলো সাধারণত রিসার্চ প্রবলেম, বিভিন্ন রিসার্চ থেকে এই প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করেছি। এখন আমরা দেখব প্রসপেক্টস অফ লিজ ফাইন্যান্সিং। লিজ ফাইন্যান্সিং যে বিজনেস, তার প্রসপেক্টস কি? আমাদের দেশে লিজ ফাইন্যান্সিং এর ইট হ্যাজ এ গ্রেট প্রসপেক্টস। রিসার্চে দেখা গেছে যে লিজিং ব্যবসার আমাদের দেশে গ্রেট অর্থাৎ বিশাল একটা প্রসপেক্ট রয়েছে। ইট ইজ কনভিনিয়েন্ট অ্যান্ড ফ্লেক্সিবল ফাইন্যান্সিং অপশন ক্যান প্লে ভাইটাল রোল ইন দ্য প্রসেস অফ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। শিল্প উন্নয়ন করার জন্য বা শিল্পোন্নত ভূমিকা পালন করার জন্য লিজিং কোম্পানিগুলো একটা ভাইটাল রোল প্লে করে থাকে। তাহলে এই ভাইটাল রোল প্লে করার জন্য ভালো লিজিং কোম্পানি থাকা অত্যন্ত আবশ্যক। তো কাজেই লিজিং ব্যবসায় একটা উজ্জ্বল ভবিষ্যৎ বাংলাদেশে রয়েছে। The leasing industry has taken a central stage with the government and public sector undertaking are looking to industry to finance railway, telecommunication, transport, power, infrastructure sectors. অর্থাৎ এই যে সেক্টরগুলো আছে, বিশেষ করে ইন্ডাস্ট্রি বিল্ডিং, ইন্ডাস্ট্রি তৈরির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রি তৈরির ক্ষেত্রে, তারপর রেলওয়ে, টেলিকমিউনিকেশন, ট্রান্সপোর্ট, পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার, এগুলির ক্ষেত্রে লিজ ফাইন্যান্সিং জড়িত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। The infrastructure financing so crucial for an economic growth. বলা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং এ লিজিং কোম্পানিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ হলো ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্সিং এ লিজিং কোম্পানিগুলো ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে তাদের যে সাপোর্ট, সে সাপোর্ট দিয়ে একটি দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে।
লিজিং টুডে অ্যাকাউন্টস ফর 6% অফ দ্য টোটাল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। বলা হচ্ছে যে বর্তমানে টোটাল ক্যাপিটালের মাত্র একটি ন্যূনতম অংশ 6% মাত্র লিজিং কোম্পানিগুলো ইনভেস্ট করছে। ইট উইল প্লে এ সিগনিফিক্যান্ট রোল টু অ্যাকাউন্ট ফর অ্যাটলিস্ট 15% অফ গ্রোস ক্যাপিটাল ফরমেশন। বলা হচ্ছে যে এই লিজিং কোম্পানিগুলো ক্যাপিটাল ফরমেশনে 15% ভূমিকা পালন করতে পারে। দ্য ওয়ার্ল্ড লিজিং ইন্ডাস্ট্রি গ্রো অ্যাট দ্য রেট অফ 10%। বিশ্বের লিজিং কোম্পানিগুলো গড়ে 10% হারে প্রবৃদ্ধি অর্জন করছে। কাজেই দেখা যাচ্ছে যে লিজিং ব্যবসা সারা বিশ্বে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আমাদের দেশেও লিজিং ব্যবসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ রয়েছে। As the economy is opened up, there will be substantial demand for a variety of leasing products such as cross-border lease, leverage lease, etc. বলা হচ্ছে যেহেতু আমাদের ইকোনমি ওপেন হয়ে গেছে এবং আরো ওপেন হচ্ছে, সেই ক্ষেত্রে লিজিং কোম্পানিগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট, বিশেষ করে আন্তর্জাতিক আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে বা ইন্টারন্যাশনাল সাপোর্টিং এর মাধ্যমে লিভারেজ লিজ পদ্ধতি গ্রহণ করে এরা অনেক দামি দামি যে মেশিনারিজ বা ইকুইপমেন্ট এই সাপোর্টগুলো আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে দিতে পারে এবং এর মাধ্যমে ইন্ডাস্ট্রিগুলো খুব সহজে ক্যাপিটাল মেশিনারিজ সংগ্রহ করতে পারে। তো মূলত দেখা যাচ্ছে কি প্রবলেমও আছে, প্রসপেক্টসও আছে। তো প্রবলেমের ক্ষেত্রে লিজিং কোম্পানিগুলোর প্রসপেক্টই মূলত বেশি। তাহলে এই লেকচারে লিজ ফাইন্যান্সিং এর উপর আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আসলে লিজ ফাইন্যান্সিং একটি বিশাল একটি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং এখানে অনেক ধরনের টপিক রয়েছে। এই স্বল্প পরিসরে সবগুলি টপিকের উপর গুরুত্ব দিয়ে আলোচনা করা আসলে সম্ভব না। এখানে অনেকগুলো কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো আমাদের মধ্যে কনফিউশন সৃষ্টি করে। তবে এখানে চেষ্টা করা হয়েছে তোমাদের কনফিউশনগুলো মিনিমাইজ করার জন্য। তবে আশা করি এই লেকচারটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেছ এবং লিজিং সংক্রান্ত যে বেসিক বিষয়গুলো আছে এই বেসিক বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।